তাহলে আমরা এতক্ষণ দেখলাম দ্বিতীয় ভোরের বর্ণনার মধ্যেও একটা সৌন্দর্যের ছবি কবি আমাদের চোখের সামনে পরিস্ফুট করে তুলতে চেয়েছেন। প্রকৃতির মধ্যে একটা চলমান অখণ্ড সৌন্দর্যের প্রতীক, জীবনের উল্লাসের প্রতীক, প্রাণের প্রতীক একটি সুন্দর বাদামি হরিণ। চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য তার জীবন সংগ্রাম এবং তারপরে তার কচি বাতাবি লেবুর মতো সুগন্ধ নরম ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, নদীর তীক্ষ্ণ জলে সাঁতার কেটে তার ক্লান্তি ধুয়ে ফেলা, তারপরে জীবনের উল্লাসে উন্মত্ত হয়ে ওঠার যে গল্প ছবি কবি আমাদের সামনে আঁকলেন, সে সৌন্দর্যটাও একটা চলমান সৌন্দর্য, অরণ্য সৌন্দর্যেরই একটি অংশ। পরের অংশ কবিতাটির সঙ্গে যেন একটু বেমানান। কবি উপমা ব্যবহার করে, উপমা অলঙ্কার ব্যবহার করে কবি কোনো বিষয়কে আমাদের চোখের সামনে প্রত্যক্ষ করে তুলতে চান, স্পর্শগ্রাহ্য করে তুলতে চান, সেটা আমরা দেখেছি। পরের অংশে দেখব কবির বাক সংযম। পুরোপুরি বাক্য ব্যবহার করেননি। যে ঘটনাটি কবিকে দেখতে হয়েছে, যে ঘটনাটি কবিকে বর্ণনা করতে হয়েছে, সেটি কবির কাছে কাঙ্ক্ষিত নয়। সে ঘটনাটি বর্ণনা করতে কবির ভালো লাগে। কবিতায় সেখানে অত্যন্ত মিতবাক, অত্যন্ত সংযমী এবং পূর্ণাঙ্গ বাক্য, উপমা ব্যবহার করা তো দূরের কথা, পূর্ণাঙ্গ বাক্যও তিনি ব্যবহার করেন। পরের অংশটি পড়ছি, তোমরা দেখে নাও। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিষ্পন্দ নিরপরাধ ঘুম। একটা অদ্ভুত শব্দ। এই অরণ্য পরিবেশের মধ্যে কবি শুনতে পেলেন একটা অদ্ভুত শব্দ, অস্বাভাবিক শব্দ, বেমানান শব্দ। কিসের সেই শব্দ? সরাসরি কবি বলেননি। সেই শব্দের পরেই নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল। যেখানে হরিণটি তার ক্লান্তি ধুয়ে ফেলার পরে সাহসে, সৌন্দর্যে, সাধে, সৌন্দর্যে মত্ত হয়ে উঠেছিল, জীবনের উল্লাসে, জীবনের উদ্দীপনায়, উদ্যমে মত্ত হয়ে উঠেছিল, ঠিক সেই মুহূর্তে অদ্ভুত একটি শব্দ। আর সেই শব্দের ফলে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা ফুল এক ধরনের লাল ফুল। গাছ থেকে যখন ফুলগুলো ঝরে পড়ে তখন সঙ্গে সঙ্গে পাপড়িগুলো আলাদা আলাদা হয়ে ভেঙে ভেঙে পড়ে। হরিণটির গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা কবির কাছে এত বেদনাদায়ক, সেই কথাটি তিনি মুখে বলতে চাননি। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, একটা অদ্ভুত শব্দের পরে নদীর জল মচকা ফুলের পাপড়ি যেমন গাছের তলায়, ফুল গাছের তলায় খসে খসে পড়ে,
ঝরে পড়ে একটা বিস্তীর্ণ জায়গায়। নদীর জল ঠিক সেইভাবে লাল হয়ে গেল। আগুন জ্বলল, আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আগে একবার আগুন জ্বলেছিল, আবার শব্দটি ব্যবহার করা হয়েছে সেই কারণে। আগে একবার আগুন জ্বলেছিল, দেশওয়ালিরা আগুন জ্বলেছিল, মোরগ ফুলের মতো লাল আগুন, সারা রাত জ্বলে, সারা রাত ধরে আগুন জ্বলেছিল। শুকনো অসত্য পাতা দুমড়ে সে আগুন জ্বালানো হয়েছিল, সারা রাত সে আগুন জ্বলেছিল। এবং সে আগুনের বিবর্ণ হয়ে যাওয়া প্রসঙ্গে কবি বলেছিলেন, সেই আগুন আর কুমকুমের মতো নেই, সে আগুনের রং আর কুমকুমের মতো নেই আর, তা হয়ে গেছে রোগা শালিকের বিবর্ণ, হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এবার আবার আগুন জ্বলল। সে আগুন, আগের আগুন ছিল মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে যে আগুনের প্রয়োগ মানুষকে সভ্যতার পথে অনেকখানি এগিয়ে দিয়েছিল। সে আগুন ছিল বাঁচার তাগিদে আগুন, সে আগুন ছিল জীবনকে উষ্ণ করার জন্য প্রয়োজনীয় আগুন। আর এবার যে আগুন জ্বলল, এ আগুন হচ্ছে মানুষের লালসার আগুন, মানুষের লোভের আগুন, এ হচ্ছে সন্ত্রাসের আগুন। আগুন জ্বলল, আবার আবার শব্দটি ব্যবহার হয়েছে, তার কারণ আগুন আরেকবারও জ্বলেছিল। আরেকবার আগুন জ্বলেছিল, দেহাতি মানুষদের আগুন। সেই আগুন জ্বলার প্রসঙ্গ স্মরণ করে কবি বলেছেন, আবার আগুন জ্বলল। এবার আগুন শরীরকে গরম করার জন্য নয়। এ আগুন না জ্বালালেও চলতো। এ আগুন জ্বলল কেন? উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো, যে চলমান সৌন্দর্যের প্রতীক, জীবনের প্রতীক, জীবন অনুরাগের প্রতীক, অরণ্য প্রকৃতির প্রতীক, অরণ্য প্রকৃতির প্রাণের প্রতীক। সেই হরিণটি একতাল মাংস, সেই চলমান হরিণটি প্রাণোচ্ছলতায় টগবগে হরিণটি, যে কিনা সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল, সেই হরিণটি মানুষের লোভের, বর্বর মানুষের লোভের শিকারে পরিণত হলো এবং সে একখণ্ড মাংসপিণ্ডে, একতাল মাংসপিণ্ডে পরিণত হলো, মানুষের লালসাকে নিবৃত করার জন্য, মানুষের রসনার তৃপ্তির জন্যে। বর্বর মানুষ, সভ্যতা গর্বী মানুষ, অহংকারী মানুষ সে হরিণটির সৌন্দর্যকে দেখতে পেল না। প্রকৃতির সৌন্দর্য তার কাছে মূল্যহীন। মানুষের সেই যে অধঃপতন, মানবিক অবনমন, মানুষের যে হিংস্রতা, সভ্যতা গর্বী নাগরিক মানুষের যে লালসা, লোভ, অবিমৃষ্যকারিতা, তার প্রতি কবি তীব্র ঘৃণা, তো কবি তীব্র বিতৃষ্ণা এই অংশে ফুটে উঠেছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, হরিণের মাংস দিয়ে লালসা, হরিণের মাংস দিয়ে রসনা, পরিতৃপ্তির পরে ঘাসে বসে, আকাশের নিচে ঘাসে বসে তারা
অলীক, আদি রসাত্ম, উদ্দেশ্যহীন গল্প গুজবে মত্ত হয়ে উঠল। কবি যে ভোরের সৌন্দর্য বর্ণনা করছিলেন, প্রথম ভোরের সৌন্দর্য এবং দ্বিতীয় ভোরেও একটা হরিণের বাঁচার লড়াই এবং প্রকৃতির মধ্যে সেই হরিণটিও যে একটা সৌন্দর্যেরই অংশ, সভ্যতা গর্বী মানুষ, চোখে লোভের ঠুলি পড়া মানুষ সেই সৌন্দর্যকে উপলব্ধি করতে পারল না। তাই অরণ্যের মধ্যে শিকারী সেজে অস্ত্রে বলিয়ান হয়ে হাতে বন্দুকের ট্রিগার নিয়ে অরণ্য প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবার জন্য নয়, অরণ্য প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ দেখে তার নান্দনিক তৃষ্ণা মেটানোর জন্য নয়, সৌন্দর্য তৃষ্ণা চরিতার্থ করবার জন্য নয়, স্থূল রসনার স্বাদ মেটানোর জন্যে, ভোগ লিপ্সাকে চরিতার্থ করার জন্যে সভ্যতা গর্বী মানুষের অরণ্যে পদসঞ্চার ঘটল, হাতে বন্দুকের ট্রিগার নিয়ে এলো এবং একটা সৌন্দর্যের, অখণ্ড সৌন্দর্যের প্রতীক, সুন্দর বাদামি হরিণ, অরণ্য সৌন্দর্যের প্রাণের প্রতীক, প্রাণোচ্ছলতার প্রতীক হরিণটিকে হত্যা করে তাকে একখণ্ড মাংসে পরিণত করলো এবং নিজেদের রসনার পরিতৃপ্তি ঘটাল। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, শিশির ভেজা গল্প, এই কথাটির মধ্যে আমরা অনেক কিছুই ধরে নিতে পারি। আরো আগে কবে কেউ কোনোদিন স্বীকার করেছে, কিংবা নিজেদের অহংকার এবং বুদ্ধিহীন, সংবেদনশীলতাহীন, অনুভূতিহীন তাদের কৃতকর্মের বড়াই সমন্বিত যে গল্প, আদি রসাত্মক গল্প, শিশির ভেজা, এই কথাটির মধ্যে আবার আদি রসাত্মক গল্প তাও হতে পারে। অর্থাৎ যে গল্পের মধ্যে মহৎ কিছু নেই, যে গল্পের মধ্যে সমাজ সভ্যতার, মানুষের কল্যাণ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো আলোচনা নেই, কোনো গঠনমূলক কোনো ভাবনার বহিঃপ্রকাশ নেই, সেই গল্পে তারা মেতে উঠল। সেখানে উঠল সিগারেটের ধোঁয়া, দেখা গেল কতগুলো টেরিকাটা মানুষের মাথা। এই যে অরণ্যে যারা এসেছিল, তবে তারা সভ্যতা কর্মী মানুষ, টেরিকাটা ছাঁটের মানুষ, তারা নিজেদেরকে সভ্য বলে বড়াই করে, তারা ভালো পোশাক পরে, তাদের হেয়ার স্টাইল, তাদের চুলের ছাঁটটি হচ্ছে অন্য রকমের, তাদের হাতে বন্দুকের ট্রিগার, তারা নিজেদেরকে সভ্যতা এক একটা ধারক এবং বাহক বলে মনে করে। কিন্তু কবির দৃষ্টিতে এই মানুষগুলো হচ্ছে ভয়ঙ্কর, এদের মধ্যে কোনো হৃদয় নেই, এদের মধ্যে কোনো সংবেদনশীলতা নেই, এদের মধ্যে কোনো সৌন্দর্য বোধ নেই। সুন্দরকে এরা দেখতে জানে না, সুন্দরকে এরা রক্ষা করতে জানে না, এরা সুন্দরের ঘাতক, এরা হচ্ছে মাংসাশী, এরা হচ্ছে রসনা সর্বস্ব, এক ধরনের মনুষ্যতর জীব। আমি আগের দিন বলেছিলাম তোমাদের যে বিংশ শতকের 20 দশকে টি.এস. এলিয়টের ওয়েস্টল্যান্ড প্রকাশের পরে বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছিল। টি.এস. এলিয়ট
এই ধরনের মানুষ জীবনানন্দ যাদেরকে বলেছেন টেরিকাটা ছাঁটের মানুষ। টি.এস. এলিয়ট এই মানুষগুলোকে বলেছেন হলো ম্যান, ফাঁপা মানুষ, মানুষের মতো দেখতে, মানুষের মতো পোশাক, মানুষের মতো কথা, মানুষের মতো বেশভূষা সবই, কিন্তু অন্তঃশ্বাস শূন্য, হৃদয়হীন এক ধরনের মানুষ, যারা সমাজের কথা ভাবে না, যাদের মধ্যে মনুষ্যত্ব নেই। 20 শতকের অন্তঃশ্বাস শূন্য একটা নেতিবাচক সময়ের ফসল, এই নাগরিক সভ্যতার ফসল, এই হলো ম্যান আমরা এখানে দেখতে পাচ্ছি। টেরিকাটা ছাঁটের মানুষ, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুকহীন নিষ্পন্দ নিরপরাধ খুন। হরিণের মাংস দিয়ে রসনা তৃপ্তির পর তারা শিশির ভেজা গল্পে মত্ত হয়ে উঠল। তাদের হাতের বন্দুক। কবি কিন্তু বন্দুকের কথা আগে বলেননি, বলেছিলেন অদ্ভুত একটা শব্দ। বন্দুকের কথা কব পরে বললেন। হরিণটি কিভাবে একতাল মাংসে পরিণত হলো, আগুন জ্বলল, লাল উষ্ণ হরিণের মাংস তৈরি হয়ে এলো। সেই হরিণের মাংস দিয়ে ভোজন শেষ করে, সম্পন্ন করে, টেরিকাটা ছাঁটের মানুষগুলো শিশির ঘাসের বিছানায় বসে, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে তারা শিশির ভেজা গল্পে মত্ত হয়ে উঠল। এই অরণ্য প্রকৃতির সৌন্দর্য তাদের মনে কোনো আলোড়ন তোলে না। অরণ্য প্রকৃতির সৌন্দর্য তাদের মধ্যে কোনো সৌন্দর্য বোধের জন্ম দেয় না, তাদের নান্দনিক চেতনাকে পরিশীলিত করে না। এই টেরিকাটা ছাঁটের মানুষদের প্রতি, নাগরিক সভ্যতার প্রতীক, রসনা সর্বস্ব, হিংস্র, বাঘের চেয়েও হিংস্র কবি এখানে দেখাতে চেয়েছেন এই মানুষগুলো। কেননা হরিণটি জঙ্গলে জন্ম থেকেই চিতাবাঘিনীর হাত থেকে কিভাবে বাঁচা যায় সে যুদ্ধ সে করেছে, সে শিখেছে। কিন্তু সভ্যতাকর্মী মানুষ যন্ত্র হাতে, বন্দুকের ট্রিগার হাতে জঙ্গলে এসে হরিণটিকে যেভাবে হত্যা করলো, তার সঙ্গে জঙ্গল, অরণ্য প্রকৃতি তার সঙ্গে পরিচিত নয়। তাই সেই শব্দটি ছিল অদ্ভুত শব্দ। অরণ্য প্রকৃতির সৌন্দর্যকে, অরণ্য প্রকৃতির নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিল। অরণ্য প্রকৃতির সৌন্দর্যের প্রতীক, অখণ্ড সৌন্দর্যের প্রতীক, জীবনের উল্লাসের প্রতীক হরিণটিকে হত্যা করল। সেই হরিণের মাংস ভক্ষণ করে শিশির ভেজা গল্পে মত্ত হয়ে উঠল এবং সিগারেটের ধোঁয়া ছাড়িয়ে পরিবেশকে কলুষিত করল। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। হরিণের মাংস দিয়ে ভোজন সম্পন্ন করার পর সেই মস্তিষ্কহীন ফাঁপা মানুষগুলো, টেরিকাটা ছাঁটের এলিয়ট কথিত ফাঁপা মানুষগুলো বিশ্রামে ঘাসের বিছানায় শুয়ে হয়তোবা একটা নিশ্ছিদ্র, নিশ্চিন্ত, নিরুপদ্রব
তাদের মধ্যে কোনো বিবেক দংশন নেই। একটা জীবন্ত প্রাণকে তারা যে হত্যা করলো, প্রকৃতির একটা অখণ্ড সৌন্দর্যকে হত্যা করলো, তার জন্য তাদের কোনো বিবেক বোধ নেই। এই বিবেকহীন মানুষের এই বিবেকহীনতা, এটাই কবিকে সবচেয়ে বেশি পীড়িত করেছে। তাই প্রথমে কবি উপমার উপর উপমা সাজিয়ে নিজের বক্তব্যকে পেশ করেছেন, শেষের দিকে বাক্যগুলোকে সমাপ্ত পর্যন্ত করেন। কাটা কাটা কয়েকটা কথা বলেই বলা শেষ করতে চেয়েছেন। না বলতে হলে, এই ঘটনা না দেখতে হলে যেন কবির ভালো হতো, এই ঘটনা বর্ণনা না করতে হলে যেন কবির ভালো হতো, সেইভাবে কবির তীব্র বিতৃষ্ণা, কবির তীব্র ঘৃণা নাগরিক সভ্যতার মানুষের লোভী মানুষদের প্রতি কবি এখানে উগরে দিয়েছেন। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম, এই কথাটি নিয়ে একটা সংশয় দেখা দেয়। হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম, একটা নিরীহ প্রাণকে নিষ্পন্দ নিরপরাধ ঘুমের জগতে পাঠিয়ে দিল কিছু বন্দুকধারী মানুষ। সেই বন্দুকগুলো সন্ত্রাসের প্রতীক, বন্দুকগুলো এলোমেলো ভাবে পড়ে আছে। টেরিকাটা ছাটের কয়েকটি মানুষ, তাদের সিগারেটের ধোঁয়া, কতগুলো বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। এ ঘুমটি কার ঘুম? হরিণটিকে একটা নিরপরাধ হরিণকে, নিরপরাধ একটি প্রাণকে, নিষ্পন্দ নিরপরাধ একটি প্রাণকে, নিরপরাধ একটি প্রাণকে নিষ্পন্দ করে দিল। কবি কি তাই বলতে চেয়েছেন? আমার মনে হয় না সেটা। জীবনানন্দের বোধ বলে একটা কবিতা আছে। বোধ কবিতাটি সম্পর্কে কবিতাটিকে বলা হয় কবি জীবনানন্দের কবিতা পাঠের প্রবেশদ্বার, কবিতা বোঝার প্রবেশদ্বার, কবিতা বোঝার ব্যাকরণ। সেই বোধ কবিতাটির নিরিখে মানুষের মধ্যে বোধ থাকে, চেতনা। বোধ হচ্ছে চেতনার প্রতীক, চেতনারই একটি অংশ। এই মানুষগুলোর মধ্যে সেই চেতনা যদি থাকতো, তাদের যদি সামান্যতম বিবেক অবশিষ্ট থাকতো, অরণ্য প্রকৃতির অখণ্ড সৌন্দর্যকে নির্মমভাবে খুন করার পরে তাদের একবারের জন্যেও বিবেক দংশন অনুভব হতো। কিন্তু পুঁজিবাদী সভ্যতার, ধনবাদী সভ্যতার প্রতিনিধি, নাগরিক সভ্যতার প্রতিনিধি এই মানুষগুলো বিবেককে বিসর্জন দিয়েছে। মনুষ্যত্ব তাদের কাছে নেই। মনুষ্যত্বকে তারা বিবেকহীন, মনুষ্যত্বহীন, মস্তিষ্কহীন, হৃদয়হীন এই মানুষগুলো মানব সভ্যতার কাছে ভয়ঙ্কর। কবি তাদের প্রতি, এই মানুষগুলোর প্রতি, নাগরিক সভ্যতার প্রতি, এই লোভী বর্বর সভ্যতাকর্মী বর্বর মানুষগুলোর প্রতি কবি এখানে ক্ষোভ এবং ঘৃণা উগরে দেওয়ার জন্যই বলেছেন যে একটি অখণ্ড সৌন্দর্যের প্রতীক, একটি হরিণকে, জীবনের উল্লাসের প্রতীক একটি হরিণকে, একটি প্রাণকে অন্যায়ভাবে খুন করার পরেও তাদের মধ্যে কোনো বিবেক দংশন নেই। রসনা সর্বস্ব, উদর সর্বস্ব, হৃদয়হীন, মস্তিষ্কহীন, অনুভূতিহীন এই মানুষগুলোর জন্যই কবি বলতে চেয়েছেন
এরা খাওয়া দাওয়া করে হরিণের মাংস খেয়ে ঘাসের নরম বিছানায় গল্পে মত্ত হয়ে উঠল এবং আরাম করে কিছুক্ষণ ঘুমলো। সে ঘুমের মধ্যে কোনো বিবেক দংশন নেই, সে ঘুমের মধ্যে কোনো অনুতাপ নেই, সে ঘুমের মধ্যে কোনো অনুশোচনা নেই। এই কবিতাটি থেকে 2020-তে বড় প্রশ্ন এসে গেছে। বড় প্রশ্ন এসে গেলেও তো তোমাদের ছোট প্রশ্ন আসবে, SAQ MCQ আসবে, যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা নিখুঁতভাবে প্রতিটি লাইন প্রতিটি শব্দকে পড়বে, তাহলেই উত্তর করতে পারবে। আর একটু ধরে পড়ালাম এই কারণে জীবনানন্দ সম্পর্কে তোমাদের একটু ধারণা তৈরি হোক। জীবনানন্দ বাংলা সাহিত্যের রবীন্দ্র পরবর্তী যুগের শ্রেষ্ঠ কবি, তার কাব্যকৃতি সম্পর্কে একটু ধারণা উচ্চ মাধ্যমিক স্তরে তৈরি হওয়া এটা একান্তই উচিত। আশা করছি তোমরা যারা ক্লাসটা শুনলে জীবনানন্দের কবিতা সম্পর্কে তোমাদের সামান্য হলেও কিছুটা ধারণা তৈরি হলো। কবিতাটি বুঝেছ নিশ্চয়। এখান থেকে যে প্রশ্ন আসুক, ছোট ছোট প্রশ্ন প্র্যাকটিস করবে, পড়বে, লিখবে। পরের দিন আমি তোমাদের সমসেনের মহুয়ার দেশ কবিতাটি পড়াবো। অনেক ভালো থেকো তোমরা।